25 বছর বয়সী এই তরুণীর নাম লিংমিন। মিন একজন ইউরেমিয়া পেশেন্ট। বিগত 6 মাস ধরে এই মরণব্যাধি কিডনি রোগটাকে নিয়ন্ত্রণে রাখার জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে। তার জীবন এখন আর 10টা সাধারণ মেয়ের মতো নয়। সে প্রতিটা মুহূর্ত মেপে মেপে খাচ্ছে, ব্লাড প্রেশার, হার্ট রেট আর ইউরিন মনিটর করছে, কারণ ছোট্ট একটা অসাবধানতা নিমিষেই কেড়ে নিতে পারে তার জীবন। প্রতি সপ্তাহে নিয়ম করে তাকে হাসপাতালে আসতে হয় ডায়ালিসিসের জন্য। এই যন্ত্রণা, একঘেয়েমি আর কষ্টের মাঝে তার লুকিয়ে আছে কিছু অতীত। সে একটা ভিডিও রেকর্ড করছিল, সেখানে বলে গতকাল লিওনেল মেসি তার ক্যারিয়ারের 700তম গোলটা পূরণ করেছে। তার প্রাক্তন বয়ফ্রেন্ড তাকে প্রমিস করেছিল মেসি যখন 700তম গোল করবে তখন সে মিনকে বিয়ে করবে। কিন্তু কঠিন বাস্তবতা হলো মিনের এই অসুস্থতার কথা জেনে সেই ছেলে তাকে মাঝপথে ফেলে চলে গেছে। মিন ক্যামেরার সামনে তার সমস্ত মেডিসিন আর ব্লাড গ্রুপের রিপোর্ট দেখায়, যাতে কেউ তাকে প্রতারক বা ফ্রড মনে না করে। তার একটাই আশা, যদি কোনোভাবে একটা কিডনি ট্রান্সফার করা যেত তবে সেও সবার মতো স্বাভাবিক জীবনে ফিরতে পারত। কিছুদিন আগেই তার বয়সী একটা মেয়ে হাসপাতালে মারা গিয়েছে। মিন ওভাবে মরতে চায় না, আর এই বেঁচে থাকার শেষ চেষ্টা হিসেবেই সে এই ভিডিওটা বানাচ্ছে। সে এক অদ্ভুত প্রস্তাব রাখে, কেউ যদি তাকে একটা কিডনি ডোনেট করতে রাজি থাকে তবে মিন তাকে বিয়ে করবে। দুজনে মিলে একসাথে এই অসুস্থতার বিরুদ্ধে লড়াই করবে। সে আবেগ জড়ানো কণ্ঠে বলে, যদি তোমার আয়ু কম থাকে, তুমি যদি মারাও যেতে নাও, তবু তোমার সেই কিডনি আমি তোমার ওয়াইফ হিসেবে অ্যাকসেপ্ট করব। আমি সারা জীবন তোমার বাবা মায়ের দেখাশোনা করব। শুনতে আজব লাগলেও এই সমাজ ও প্রকৃতির কাছে মিনের আর কোনো উপায় ছিল না। ঠিক তখনই মিনের মা রুমে চলে আসায় সে তড়িঘড়ি করে ভিডিওটা বন্ধ করে দেয়। মিনের মা বাবা তার অসুস্থ দাদিকে দেখতে কিছুদিনের জন্য বাইরে যাচ্ছেন। মা যাওয়ার আগে মিনের জন্য সব খাবার গুছিয়ে রেখে যান এবং বলেন আগামীকাল যেন সে তার বেস্ট ফ্রেন্ড জিয়াহুর জন্য এই স্পেশাল খাবারটা নিয়ে যায়। পরের দিন মিন তার ডান্স ক্লাসে আসে। সেখানে জিয়াহু খুব এক্সাইটেড হয়ে মিনের সাথে নিজের বিয়ের প্ল্যানিং শেয়ার করছিল। মিন তখন মায়ের বানিয়ে দেওয়া সেই খাবারের বক্সটা জিয়াহুর হাতে তুলে দেয়। জিয়াহু খুশি হয়ে মিনকে 2টো হ্যান্ড গ্লাভস গিফট করে আর বলে, এটা আমার বিয়েতে পরো। আসলে ডায়ালিসিসের জন্য বারবার ইনজেকশন দিয়ে মিনের হাতে অনেক ক্ষত তৈরি হয়েছে। এরপর ক্লাস শেষে মিন ফার্মাসিতে আসে নিজের রেগুলার ওষুধ নিতে, কিন্তু কাউন্টারে গিয়ে দেখে তার প্রেসক্রিপশনটা ব্যাগে নেই। সে আবার তড়িঘড়ি করে ডান্স স্টুডিওতে ফিরে আসে এবং দেখতে পায় প্রেসক্রিপশনটা আসলে সেখানেই ফেলে গিয়েছিল। এরপর চলে আসার সময় তার নজর পড়ে স্টুডিওর এক কোণে জিয়াহুকে দেওয়া খাবারের বক্সটা সে নেয়নি, ওইখানেই ফেলে চলে গিয়েছে। নিজের একমাত্র বেস্ট ফ্রেন্ডের থেকে এমন অবহেলা পেয়ে মিনের মনটা ভেঙে চুরমার হয়ে যায়। বাড়ি ফিরে ওই খাবারটা গরম করতে যাবে, হঠাৎ পুরো বাড়ির বিদ্যুৎ চলে যায়। এই অন্ধকারের মাঝে মিনের ভেতরের সব কষ্ট বাঁধ ভাঙা কান্নায় রূপ নেয়। সে অসুস্থ, হাতের ক্ষতগুলো তার জীবন বাঁচানোর লড়াইয়ের প্রতীক। সব জেনেও জিয়াহু তাকে এই স্লিপগুলো দিতে পারলো। তার মা এত কষ্ট করে যে খাবারটা বানিয়ে দিল সেটাকেও সে এভাবে ফেলে গেল। চরম একাকিত্ব আর অভিমানে মিনের মাথা আর কাজ করছিল না। আবেগের বশে তার পার্টনার খোঁজার সেই ভিডিওটা এক অনলাইন গ্রুপে আপলোড করে দেয়। তবে আপলোড করার মুহূর্তকালের মাঝেই নিজের ভুল বুঝতে পেরে সে ভিডিওটা আবার ডিলিটও করে ফেলে। পরদিন সকালে ইলেকট্রিশিয়ান এসে বৈদ্যুতিক সমস্যা ঠিক করে দেয়। তারপর মিনের ফোনে একটা মেসেজ আসে। মেসেজটা এসেছিল ব্রেনলেস নামের একটা অদ্ভুত আইডি থেকে। তাকে জিজ্ঞেস করা হয়, তুমি কি সত্যি কিডনির বিনিময়ে বিয়ের কথা বলেছো? মিন ভীষণ অবাক হয়ে যায়। সে সাথে সাথেই সেই নম্বরে কল দেয়, কিন্তু কেউ রিসিভ করে না। মিন তখন টেক্সট করে বোঝানোর চেষ্টা করে যে ভিডিওটা ভুলবশত আপলোড হয়ে গিয়েছিল, কিন্তু ছেলেটা নাছোড়বান্দা। সে মিনকে একটা লোকেশন পাঠিয়ে সামনাসামনি দেখা করার প্রস্তাব দেয়। পরের দিন মিন বাধ্য হয়ে সেই লোকেশনের রেস্টুরেন্টে গিয়ে অপেক্ষা করে। কিছুক্ষণের মধ্যেই এক ছেলে এসে মিনের সামনে বসে। ছেলেটার নাম লুতু। মিন তাকে ইশারা দিয়ে নিশ্চিত করে যে সেই লিংমিন। সে বলে, আসলে গতকাল ভুল করে ভিডিওটা গ্রুপে চলে গিয়েছিল, আমি সাথে সাথেই ডিলিট করে দিয়েছি, কিন্তু তুমি পুরো ভিডিওটা দেখলে কি করে? লুতু খুব স্বাভাবিক গলায় উত্তর দেয়, ভিডিও ডিলিট করার আগেই আমি ওটা ডাউনলোড করে নিয়েছিলাম। মিন বিরক্ত হয়ে বলে, ঠিক আছে, যা হওয়ার হয়েছে, আমি সিদ্ধান্ত বদলে ফেলেছি। ঠিক তখনই ঘটে এক অদ্ভুত কাণ্ড। কথা বলতে বলতেই লুতু হঠাৎ মিনের সামনে টেবিলের উপর ঘুমিয়ে পড়ে। মিন পুরো ঘাবড়ে গিয়ে তাকে ডাকতে শুরু করে। কিছুক্ষণ পর লুতু চোখ মেলে যেন এক ঘোরের মধ্য থেকে জেগে ওঠে এবং বলে, আমার ব্লাড প্রেশার হঠাৎ বেড়ে গেলে আমি এভাবে ঘুমিয়ে পড়ি। ঠিক তখনই লুতু খেয়াল করে রেস্টুরেন্টের অন্য টেবিলে কালো কোট পরা দুজন লোক তাদের দিকে অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে আছে। লুতুর মাথায় তখন অন্য ভাবনা আসে। সে ভাবে এই মেয়েটা নিশ্চয়ই কোনো অর্গান স্মাগলার বা স্ক্যামার, যে এভাবে মানুষকে ডেকে নিয়ে অঙ্গ প্রত্যঙ্গ বিক্রি করে দেয়। এই ভেবে সে নিজের আত্মরক্ষার জন্য ওই লোক দুটোর সাথে মারপিট করতে রেডি হয়, কিন্তু লোকগুলো তাকে আস্ত পাগল বলে গালি দিয়ে চলে যায়। লুতুর এই পাগলামি আর আজব বিহেভিয়ারে রেস্টুরেন্টের সবার সামনে মিনের চরম অস্বস্তি হয়। সে আর এক মুহূর্ত না দাঁড়িয়ে চলে আসে। তবে কিছুটা দূর যাওয়ার পরই মিনের ফোনে লুতুর একটা টেক্সট আসে। সে লিখেছে, অভিনন্দন, তুমি আমাদের ইন্টারভিউয়ের প্রথম স্টেজ পাশ করেছো। মিন বিরক্তিতে চোখ বন্ধ করে লুতুর নাম
নাম্বারটাই ফোন থেকে ডিলিট করে দেয়। পরদিন মিন যথারীতি হাসপাতালে আসে তার নিয়মিত ডায়ালিসিস করাতে, কিন্তু হাসপাতালের করিডোরে পা রাখতেই মিন চমকে যায়। সে দেখে লুতু তার পিছু পিছু এই হাসপাতালেও চলে এসেছে। মিন চরম রেগে গিয়ে লুতুকে চেপে ধরে বলে, তুমি কি করে জানলে আমি এই হাসপাতালে আছি? লুতু খুব চিল মুডে উত্তর দেয়, আমি সেদিন তোমার মেডিকেল রিপোর্টটা ভালো করে দেখেছিলাম, সেখানে এই হাসপাতালের নাম লেখা ছিল। আমি আসলে তোমার বর্তমান কন্ডিশনটা নিজের চোখে যাচাই করতে এসেছি। মিন ক্ষিপ্ত হয়ে বলে, তুমি কে আমার কন্ডিশন জানার? লুতু একদম সিরিয়াস হয়ে বলে, আমি তোমাকে আমার কিডনি দিব, আর তোমাকে একটু পরখ করে দেখবো না তুমি আসলে অসুস্থ নাকি কোনো অর্গান ডিলারের এজেন্ট, সেটা তো জানা দরকার। মিন তাকে সাফ জানিয়ে দেয় সেদিন ভুল করে ভিডিও আপলোড হয়েছিল, আমার কোনো কিডনির প্রয়োজন নেই। এই বলে সে রেগে লুতুকে এড়িয়ে চলে যায়। রাতের বেলা মিনের অ্যাপার্টমেন্টে এক রিয়েল এস্টেট এজেন্ট এক দম্পতিকে নিয়ে আসে। বাড়ির মালিক বাড়িটা বিক্রি করে দিবে, তাই মিনকে ঘর ছাড়তে হবে। সেই দম্পতি ঘরে ঢুকতেই টেবিল ভর্তি মিনের শত শত ওষুধের ফাইল দেখে কিছুটা ইতস্তত বোধ করে। তারা চলে যাওয়ার সময় এজেন্ট মিনকে ফিসফিস করে জানিয়ে যায় আগামীকাল আরেকটা পরিবার বাড়িটা দেখতে আসবে, সে যেন ঘরটা গুছিয়ে রাখে। এমনিতেই বাড়ি ছাড়ার টেনশন, তার উপর নিজের অসুস্থতা, এইসব একটু ভুলে থাকতে মিন যখন ঘরের বাইরে আসে তখন দেখে লুতু এখনো বাড়ির নিচে অন্ধকারে দাঁড়িয়ে অপেক্ষা করছে। মিনের ধৈর্যের বাঁধ ভেঙে যায়। সে লুতুর ডায়েরিটা কেড়ে নিয়ে মাটিতে আছাড় মারে, চিৎকার করে বলে, তুমি আমাকে ফলো করতে করতে আমার অ্যাপার্টমেন্ট পর্যন্ত চলে এসেছো, কি চাও তুমি? লুতু মাটির দিকে তাকিয়ে বলে, ঠিক যেমনটা তুমি তোমার ভিডিওতে বলেছিলে, আমরা বিয়ে করব, আমি তোমাকে আমার একটা কিডনি দিব, আর তার বিনিময়ে তুমি আমার মায়ের দেখাশোনা করবে। কিন্তু মিন রেগে সাফ জানিয়ে দেয়, আমি তোমাকে বিয়ে করব না, তোমার কিডনিও আমার প্রয়োজন নেই। লুতু প্রশ্ন করে, তোমার কিডনিটা প্রায় অকেজো, তাহলে কেন কিডনি লাগবে না? মিন বিরক্ত হয়ে বলে, আমি আবেগের বশে ভিডিওটা করেছিলাম। তবে এরপরেও লুতু সুপারমার্কেট, হাসপাতাল, রেস্টুরেন্ট যেখানেই মিন যায় ছায়ার মতো তাকে ফলো করতে থাকে। মিন খেয়াল করে লুতু একটা ডায়েরিতে তার শরীরের প্রতিটা খুঁটিনাটি ইনফরমেশন নোট করে রাখছে। মিন তাকে পুরোপুরি ইগনোর করে চলতে থাকে। একদিন সে দেখে লুতু তার ঘরের দরজায় একটা চিরকুট গুজে রেখেছে। সেখানে লুতু লিখেছে, আমি কোনো স্ক্যামার নই, আমি একজন সাধারণ বিশ্বস্ত মানুষ। পরের দিন রিয়েল এস্টেট এজেন্সি থেকে মিনকে কল দেয়া হয়। এজেন্ট বলে, দুজন লোক আবারও অ্যাপার্টমেন্ট দেখতে আসবে, তোমার মেডিসিনগুলো লুকিয়ে রেখো। এত মেডিসিন দেখলে ক্লায়েন্টরা কিছুটা আনকমফোর্টেবল ফিল করে। এই শুনে মিনের মাথা গরম হয়ে যায়। সে ফোনটা রেখেই সোজা এজেন্সির অফিসে গিয়ে হাজির হয়। কালার স্প্রে দিয়ে দেয়ালের সমস্ত লেখা নষ্ট করে দেয় এবং বড় করে লিখে, এই এজেন্সি অনেক খারাপ। তখন এজেন্সির লোকরা এসে মিনকে বাধা দিয়ে বলে, তুমি এসব কি পাগলামি করছো? কিন্তু মিন সবার সামনে চিৎকার করে ওঠে, যখন বাড়িওয়ালা বাড়ি বিক্রির নাম করে আমার সাথে কন্ট্রাক্ট ভেঙেছিল, আমি তা চুপচাপ মেনে নিয়েছিলাম। এখন আপনি আমাকে আমার জীবন বাঁচানোর মেডিসিনগুলো লুকিয়ে রাখতে বলছেন, আমি কি এতটাই দুর্ভাগ্যজনক? ভুলে যাবেন না, আমি এখানে নিয়ম মেনে এগ্রিমেন্ট করেই থাকছিলাম। মিনের এই আর্তনাদ অফিসার সবাই শুনছিল, এমনকি সেই ভিড়ে লুতুকেও দেখা যায়। এজেন্সির লোক পরিস্থিতি শান্ত করার জন্য বলে, চলো ভেতরে গিয়ে কথা বলি। তবে মিন কান্নার স্বরে চেঁচিয়ে বলে, আমি ইচ্ছে করে অসুস্থ হইনি। এই কথাটা তীরের মতো লুতুর হৃদয়ে গিয়ে বাঁধে। সে মিনের ভেতরের চরম মেন্টাল কন্ডিশন আর অসহায়ত্বটা এবার মন থেকে বুঝতে পারলো। এরপর এজেন্সির লোকেরা নিজেদের ভুল বুঝতে পেরে বলে, আমরা কথা দিচ্ছি তোমার জন্য খুব ভালো একটা অ্যাপার্টমেন্ট খুঁজে দেব। মিন কাঁদতে কাঁদতে বলে, আমি এই এলাকাতেই থাকতে চাই, কারণ এখানে অনেকগুলো বড় হাসপাতাল রয়েছে, এখানে থাকলে সহজেই কিডনির খোঁজ আর ট্রিটমেন্ট নিতে পারবো। আপনাদের কাছে এটা কেবল একটা প্রপার্টি, কিন্তু আমার জন্য এটা বেঁচে থাকার একমাত্র উপায়। মিনের এই কান্না দেখে এজেন্সির লোক গলে যায়। সে বলে, আমরা এই এরিয়াতেই তোমার জন্য ভালো অ্যাপার্টমেন্ট খুঁজে দেব, নতুন বাড়ি না পাওয়া পর্যন্ত তোমাকে এই ঘর ছাড়তে হবে না, আর শিফটিং এর সমস্ত কাজ আমরা একদম ফ্রিতে করে দেব। মিন আর কিছু না বলে সেখান থেকে চলে আসে। মনের এত বড় ঝড় বয়ে যাওয়ার পর রাস্তায় এসে হঠাৎ লুতুকে দেখতে পায়। নিজের শারীরিক দুর্বলতা টের পেয়ে মিন লুতুকে বলে, তোমার কাছে খাবার হবে? আমার সুগার ফল করেছে। লুতুর কাছে তখন তার নিজের কামড়ানো আধ খাওয়া একটা ব্রেড ছিল। ওইটা মিনের হাতে দিয়ে এক দৌড়ে চলে যায় আরো ভালো কিছু খাবার কিনে আনতে। মিন ব্রেডটা মুখে দিয়ে তাকে মনে মনে ধন্যবাদ জানায়। লুতু ফিরে আসলে মিন শান্ত গলায় বলে, তুমি আমার সাথে একটু নর্মাল হতে পারো না? লুতু তখন পকেট থেকে তার কিছু মেডিকেল রিপোর্ট বের করে মিনের সামনে ধরে বলে, 4 বছর আগে আমার জীবন বাঁচাতে মস্তিষ্কের ক্রানিওটমি সার্জারি করা হয়েছিল। আমাদের দুজনের রক্তের গ্রুপ 1, এমনকি আমাদের 4টে ম্যাচিং পয়েন্টও রয়েছে। 4টে ম্যাচিং পয়েন্ট থাকলে সহজেই সার্জারি করা সম্ভব। ডাক্তার আমাকে পরিষ্কার বলে দিয়েছে, আমার এই রোগের আর কোনো চিকিৎসা নেই, আর আমি মারা যাওয়ার পর আমার কিডনি তোমাকে ডোনেট করতে চাই। তুমি কি আমার মৃত্যুর পর মায়ের একটু
একটু দেখাশোনা করবে? মিন লুতুর মুখের দিকে তাকিয়ে বলে, তুমি আসলেই ব্রেনলেস। বিয়ে অনেক বড় একটা দায়িত্ব, তাছাড়া তোমার ফ্যামিলি কি এসব আজব চুক্তি মেনে নেবে? লুতুর নাছরবান্দার মতো বলে, তুমি চাইলে আমরা কাগজে কলমে এগ্রিমেন্ট করতে পারি। মিন এবার চরম বিরক্ত হয়ে যায়। সে সামনেই ডিউটিরত কিছু পুলিশ দেখিয়ে লুতুকে টেনে হিচড়ে সেখানে নিয়ে যায়। পুলিশের কাছে গিয়ে বলে, আমি একটা রিপোর্ট করতে চাই। এই ছেলেটি প্রতিদিন আমাকে স্টক করে, তার ডায়েরিতে আমার ব্যাপারে সব পার্সোনাল জিনিস লিখে রেখেছে। তখন লুতু উল্টো পুলিশকে বলে বসে, ওকে বিয়ে করার বিনিময়ে আমি ওকে আমার কিডনি দিতে চেয়েছি। ওর নিজের ভিডিওতে কিডনি চেয়েছিল। সে কোনো স্ক্যামার কিনা তার সত্যটা জানার চেষ্টা করছি। পুলিশ দুজনের এই অদ্ভুত কথা শুনেই চরম সন্দেহ করে, তাই জিজ্ঞাসাবাদের জন্য তাদের দুজনকেই ধরে থানায় নিয়ে আসে। অফিসার সব ঘটনা শোনার পর কড়া গলায় বলে, তোমরা যেভাবে এগ্রিমেন্টের মাধ্যমে অর্গান ট্রান্সপ্লান্ট করার কথা বলছো সেটা দেশের আইনে একেবারেই ইলিগাল। আর তাছাড়া যদি বিয়ের মাধ্যমেও কিডনি ট্রান্সফার করতে চাও তবে তোমাদেরকে আইনত কমপক্ষে 3 বছর বিবাহিত জীবন পার করতে হবে। আর লুতুকে ওয়ার্নিং দিয়ে বলে, তুমি আর কখনোই এই মেয়েটাকে ফলো করবে না। এই সব কিছু শুনে লুতু ভীষণ রাগ আর অভিমান করে থানা থেকে চলে যেতে নেয়। মিন তখন আবার থানার বাইরে এসে তার পিছু নেয় এবং তাকে ডাকতে থাকে, কিন্তু লুতু তার কথা কানে না তুলে দৌড়ে চলে যায়। ঠিক সেই সময় থানার এক পুলিশ অফিসার লুতুর ফেলে যাওয়া মেডিকেল রিপোর্টগুলো মিনের হাতে এনে দেয়। মিন বাসে বসে লুতুর রিপোর্টের কাগজগুলো খুব মনোযোগ দিয়ে দেখছিল। তার এই চরম অসুস্থতার রিপোর্টগুলো দেখে মিনের মনটা এক অজানা কষ্টে ভারী হয়ে ওঠে। এরপর রাতের বেলা এজেন্সির লোক মিনকে নতুন একটা অ্যাপার্টমেন্ট দেখাতে নিয়ে আসে। এই নতুন ঘরটা মিনের আগের অ্যাপার্টমেন্টের খুবই কাছে ছিল। লোকটা সকালে তার খারাপ ব্যবহারের জন্য মিনের কাছে হাত জোর করে সরি বলে। সে নিজের অসহায়ত্ব প্রকাশ করে জানায় তার নিজের মাও হাসপাতালে অ্যাডমিট, তাই মায়ের চিকিৎসার টাকা জোগাড় করার জন্য এই ডিলের কমিশনটা তার খুব প্রয়োজন ছিল। সব শুনে মিনের মন গলে যায় এবং সে নিজ ইচ্ছায় সেই কন্ট্রাক্ট পেপারে সাইন করে। পরদিন সে তার একমাত্র বান্ধবী জিয়াহুর বিয়ের অনুষ্ঠানে আসে। সেখানে বন্ধুদের অনুরোধে সে একটা চমৎকার ডান্স পারফর্ম করে। নাচ শেষ করে স্টেজ থেকে নামতেই হঠাৎ ভিড়ের মধ্যে মিনের চোখ পড়ে লুতুর উপর। মিন অবাক হয়ে লুতুর সামনে গিয়ে ফিসফিস করে বলে, তুমি এখানে কি করছো? এটা আমার বেস্ট ফ্রেন্ডের বিয়ে, তোমাকে এখানে ঢোকার পারমিশন কে দিল? লুতু তার ক্যামেরা দেখিয়ে বলে, আমি এখানে অফিসিয়াল ভিডিওগ্রাফার হয়ে এসেছি। মিন তখন চারপাশ দেখে বলে, ঠিক আছে, কিন্তু খবরদার কাউকে বলবে না যে তুমি আমাকে চেনো। কিছুক্ষণ পর সব তরুণীরা মিলে একটা ফান গেম খেলছিল। এক পর্যায়ে গেমের বাহানায় এক ছেলে মিনের খুব কাছে চলে আসে এবং জোর করে তাকে কিস করতে যায়। দূর থেকে এই দৃশ্য দেখে লুতুর মাথায় রক্ত চড়ে যায়। ক্যামেরা ফেলে দৌড়ে গিয়ে ছেলেটাকে মারধর শুরু করে। পুলিশ এসে লুতুর কাছে জানতে চায় কেন সে একটা আনন্দের অনুষ্ঠানে একজনকে এভাবে মারলো। লুতু পুলিশকে মিনের দিকে ইশারা করে বলে, ওই লোকটা সবার সামনে মিনকে হ্যারাস করেছিল আর মিন আমার দিকে তাকিয়ে সাহায্য চাইছিল। মিনকে বাঁচানোর জন্যই আমি ওকে মেরেছি। কিন্তু মিন নিজের আত্মসম্মান আর বান্ধবীর বিয়ের সম্মানের কথা ভেবে পুলিশের সামনে লুতুর সব কথা অস্বীকার করে। সে বলে, আমি ওর কাছে কখনো সাহায্য চাইনি। লুতু মিনের এই মিথ্যে কথা শুনে অবাক হয়ে যায়। সে সত্য প্রমাণ করার জন্য পুলিশকে সিসিটিভি ক্যামেরা চেক করতে বলে এবং রাগের মাথায় মিনের হাতটা শক্ত করে চেপে ধরে। এই চাপের কারণে মিনের ইনজেকশন দেয়া ক্ষত বিক্ষত হাতের ব্লাড সার্কুলেশন একদম বন্ধ হয়ে যায় এবং সে তীব্র ব্যথায় চিৎকার করে কান্না করতে থাকে। লুতু নিজের ভুল বুঝতে পেরে তড়িঘড়ি করে মিনকে হাসপাতালে নিয়ে আসে। ডক্টর যখন মিনের হাতের ট্রিটমেন্ট করাচ্ছিল মিন ব্যথায় আর কষ্টে ছটফট করছিল। মিনের এই কষ্ট দেখে লুতু আড়ালে দাঁড়িয়ে নিজেকে অপরাধী মনে করে। ডক্টর মিনের হাত পরীক্ষা করে গম্ভীর মুখে জানায়, ইনফেকশন আটকাতে এখনই মিনের হাতের একটা ইমার্জেন্সি সার্জারি করতে হবে। মিনকে ওটিতে নিয়ে যাওয়া হয় আর লুতু ওটির বাহিরে করিডোরে একা দাঁড়িয়ে থাকে। মিনের এই বিপদে তাকে একা ফেলে চলে যায়নি। হসপিটালের সমস্ত ট্রিটমেন্টের খরচ নিজেই বহন করে। পরদিন সকালে রিয়েল এস্টেট এজেন্সি থেকে মিনের ফোনে একটা কল আসে। এজেন্ট জানায় তার আসবাবপত্র নতুন অ্যাপার্টমেন্টে ট্রান্সফার করার জন্য লোক চলে এসেছে। মিন জানায় সে হাসপাতালে ভর্তি আছে। তখন ওপাশ থেকে লোক বলে গাড়ি দাঁড়িয়ে থাকার জন্য তাকে এখন এক্সট্রা টাকা পে করতে হবে। এসব শুনে লুতু বলে, তুমি চিন্তা করো না, এই কাজে আমি তোমাকে সাহায্য করতে পারি। মিন আর কোনো উপায় না দেখে অবশেষে রাজি হয়ে যায়। লুতু মিনের কথা মতো তার পুরনো বাড়িতে গিয়ে একা হাতে সমস্ত জিনিসপত্র গোছাতে শুরু করে। মিন হাসপাতাল থেকে ভিডিও কলে তাকে সমস্ত ইনস্ট্রাকশন দিতে থাকে আর লুতু মিনের কথা মতো প্রতিটা জিনিসপত্র নতুন অ্যাপার্টমেন্টে শিফট করে দেয়। পরের দিন মিন হাসপাতাল থেকে রিলিজ পেয়ে যখন নতুন অ্যাপার্টমেন্টে পা রাখে তখন দেখতে পায় লুতু তার বেডরুমটাকে মনের মতো করে খুব সুন্দরভাবে গুছিয়ে রেখেছে যাতে সে ঘরে এসে শান্তিতে বিশ্রাম নিতে পারে। শুধু তাই নয়, লুতু নিজ হাতে মিনের জন্য গরম গরম খাবারও রান্না করে টেবিলে সাজিয়ে রেখেছে। একসাথে খাবার খেতে খেতে লুতু নিজের স্বভাবসুলভ ভঙ্গিতে প্রচুর গল্প জুড়ে দেয়। তার এই অনর্গল কথা বলা একটু বিরক্তিকর লাগলেও লুতুর সরলতা আর মজার কথা শুনে সে আর নিজের হাসি চেপে রাখতে পারে না। তখন হঠাৎ লুতু মাথা নিচু করে মিনের কাছে ক্ষমা চায়, জিজ্ঞেস করে, তোমার হাতটা কি এখনো খুব ব্যথা করছে? লুতুর মনের ভেতরে এই
গভীর কেয়ার আর অনুশোচনা দেখে মিন মনে মনে বেশ অবাক হয়। লুতু একদম অধিকার খাটিয়ে বলে, যতদিন না তোমার হাত পুরোপুরি ঠিক হচ্ছে আমি এখানেই থাকবো এবং তোমার দেখাশোনা করব। মিন চোখ বড় বড় করে বলে, অসম্ভব, আমি কেন তোমার সাথে এভাবে রুম শেয়ার করতে যাব? লুতু তখন একটা দুষ্টুমি বুদ্ধি খাটিয়ে বলে, তাহলে আমি এখনই তোমার বাবাকে কল করে তোমার এই হাতের কন্ডিশনের কথা সব বলে দিচ্ছি, কারণ ডাক্তার পরিষ্কার বলেছে কিছুদিন তুমি কোনো কাজ করতে পারবে না, আর এই অবস্থায় তোমাকে একা রেখে আমি কোনোভাবেই যাব না। মিন ঘাবড়ে গিয়ে বলে, না, দয়া করে বাবা মাকে কল করতে হবে না, তারা এমনিতেই অসুস্থ গ্র্যান্ডমাকে নিয়ে অনেক টেনশনের মধ্যে আছে। মিনের এই দুর্বলতার সুযোগ নিয়ে লুতু সেই অ্যাপার্টমেন্টেই পাকাপাকি ভাবে থাকতে শুরু করে। এরপর থেকে লুতু দিন রাত মিনের সব কাজে ছায়ার মতো সাহায্য করে। তাকে নিয়ম করে হাসপাতালে নিয়ে যাওয়া, পুরো ঘরদোর পরিষ্কার রাখা, ঘড়ির কাঁটা ধরে সময় মতো মেডিসিন মুখে তুলে দেওয়া, সবকিছু সে একা হাতে সামলায়। মিনও আস্তে আস্তে লুতুর এই নিঃস্বার্থ উপস্থিতির সাথে কমফোর্টেবল হতে শুরু করে এবং তার এই খেপাটে স্বভাবের আড়ালে একজন পরম বিশ্বস্ত বন্ধু খুঁজে পায়। বেশ কিছুদিন পার হয়ে গেলেও মিন ঠিকভাবে গোসল করতে পারে না, কারণ সার্জারির কারণে তার একটা হাত একদম অকেজো হয়ে আছে। মিনের এই অসুবিধার কথা চিন্তা করে লুতু একদিন তার নিজের মাকে মিনের অ্যাপার্টমেন্টে নিয়ে আসে। লুতুর মা ঘরে ঢুকেই মিনকে দেখে দারুণ খুশি হয়। মিন লক্ষ্য করে লুতুর মাও ঠিক তার ছেলের মতোই একজন খাঁটি ড্রামা কুইন। ঘরে এসেই ওই ভদ্রমহিলা মিনের এক হাতে ব্যান্ডেজ দেখে একদম হইচই বাঁধিয়ে দেয় এবং মিনকে জোর করে গোসল করাতে ব্যস্ত হয়ে পড়ে। বাথরুমে যাওয়ার আগে লুতু আড়ালে মিনকে নিচু স্বরে রিকোয়েস্ট করে, দয়া করে আমার অসুস্থতার কথা মাকে বলো না, মা জানে আমি এখন পুরোপুরি সুস্থ আছি। লুতুর মা যখন বাথরুমে মিনকে খুব যত্ন করে গোসল করিয়ে দিচ্ছিলেন তখন কথায় কথায় তিনি বলেন, জানো মা, যেদিন ও নিজের অজান্তে তোমার হাত ওভাবে ব্যথা দিয়েছিল সেদিন সারা রাত ঘরে বসে একা একা বাচ্চাদের মতো কেঁদেছে। ও আসলে খুব সহজ সরল একটা ছেলে। মিনের মাথায় হাত বুলিয়ে তিনি মৃদু স্বরে একটু সতর্কও করে দেন সে যেন লুতুর সাথে খুব বেশি ইমোশনালি অ্যাটাচ না হয়, কারণ লুতু বড্ড সেন্টিমেন্টাল ছেলে, হয়তো পরবর্তীতে কোনো বিচ্ছেদ বা দূরত্ব সে সহ্য করতে পারবে না। আর তাছাড়া মিন যদি একবার লুতুর খুব কাছে চলে আসে তবে মিন নিজেও তাকে আর কোনোদিন মন থেকে ভুলতে পারবে না। রাত গভীর হলে লুতু হঠাৎ মিনকে ডেকে এক্সাইটেড হয়ে বলে, আমাদের স্পেস রিসার্চ গ্রুপের লিডার বলেছিল আজ নাকি বহির্জাগতিক দিবস। মিন তাকিয়ে দেখে লুতু ঘরের কোণে তারের জটলা দিয়ে অদ্ভুত একটা মেকশিফট ট্রান্সমিটার বানিয়েছে। মিন হেসে বলে, তুমি কি এই খেলনা দিয়ে এলিয়েনদের সাথে যোগাযোগ করতে চাইছো? লুতু খুব সিরিয়াস মুখে বলে, হ্যাঁ। সে মিনের হাতে একটা ওয়াকি টকি গুজে দিয়ে বলে, যখনই ওখান থেকে কোনো সিগন্যাল আসবে আমাকে সাথে সাথে জানাবে। এই বলে ট্রান্সমিটারটা নিয়ে বিল্ডিং এর ছাদে চলে যায়। মিন জানালা দিয়ে আকাশের দিকে তাকায় আর নিজে নিজেই বলতে থাকে, সত্যি কি ভিন গ্রহের প্রাণীরা এসে মানুষদের নিয়ে যায়? লুতু ওয়াকি টকিতে উপাস থেকে উত্তর দেয়, অবশ্যই নিয়ে যায়। মানুষের শুধু চেতনাটুকুই তারা কেড়ে নেয়। চেতনা চলে যাওয়ার পর পৃথিবীতে শুধু তাদের অসার বডিটা পড়ে থাকে। আরো বলে, আমাদের গ্রুপ লিডার বলেছিল এক লোক নাকি টানা 5 বছর কোমায় ছিল। আসলে এলিয়েনরা তার চেতনা নিয়ে ঘুরতে গিয়েছিল। মিন তার এই বাচ্চার মতো অদ্ভুত থিওরি শুনে একা একাই হাসতে থাকে। ঠিক তখনই লুতুর গলার স্বর কিছুটা গম্ভীর হয়ে যায়। সে বলে, ভাবতো একটা মেয়ে ভিডিও করে বলল সে কিডনির বিনিময়ে বিয়ে করতে চায়, পরক্ষণেই আবার ভুল বুঝতে পেরে ভিডিওটা ডিলিট করে দিল, কিন্তু একটা ছেলে সেটা ডাউনলোড করে রাখলো। কাকতালীয়ভাবে সেই ছেলেটার মাথায় আবার একটা প্রাইমারি ব্রেন টিউমারও রয়েছে। আর তার চেয়েও বড় মিরাকেল হলো সেই ছেলেটার কিডনির সাথে ওই কিডনি পেশেন্ট মেয়েটার হুবহু 4-4টা পয়েন্ট ম্যাচ করে গেল। এত মানুষের ভিড়ে এই দুজনের এত মিল কিভাবে সম্ভব বলতো? মিন কিছুটা অপ্রস্তুত হয়ে বলে, তুমি আমার সাথে ইয়ার্কি করছো? আইন অনুযায়ী এভাবে এগ্রিমেন্ট করে অর্গান ট্রান্সপ্লান্ট করা একদমই লিগেল নয়। লুতু তখন ছাদ থেকে নিচে নেমে এসে মিনের মুখোমুখি দাঁড়ায়। ডায়েরিটা দেখিয়ে বলে, আমি সব আইন পড়ে দেখেছি। আমরা যদি আইনত বিয়ে করি তবে আমার মৃত্যুর পর আমার শরীরের অর্গানের উপর প্রথম অধিকার থাকবে শুধু তোমার, মানে আমার আইনি স্ত্রীর। আমাদের দুজনের জুটিটা খুব দারুণ ম্যাচ করবে। আমার ব্রেইন খারাপ আর তোমার খারাপ দুটো কিডনি। মিন লুতুর চোখের দিকে তাকিয়ে বলে, বিয়েটা যত সহজ মনে করছো বাস্তবে ততটা সহজ নয়। তাছাড়া তোমার মা আকার ইঙ্গিতে বুঝিয়েছে আমি যেন তোমার ক্লোজ না হই। তিনি হয়তো তোমাকে নিয়ে খুব চিন্তিত। লুতু একটা দীর্ঘশ্বাস ফেলে বলে, কতবার যে মানুষ ওনাকে বোকা বানিয়েছে তার হিসেব নেই। আমার মা জীবনে অনেক ঝড়ঝাপটা দেখেছে। খুব কম বয়সে বিয়ে হয়েছিল, তারপর স্বামী মারা যায়। এরপর তার একমাত্র ছেলেও মরণ ব্যাধিতে আক্রান্ত হয়ে পড়ে। আমি যখন টানা 27 দিন আইসিইউতে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছিলাম, মা আমাকে
হারানোর ভয়ে পুরো মেন্টালি ভেঙে পড়েছিল। আর এই চরম ট্রমা থেকেই উনি মারাত্মক অ্যালকোহল অ্যাডিকশনে পড়ে যান। এখন প্রতি রাতে একটু ড্রিঙ্কস না করলে উনি এক ফোঁটাও ঘুমাতে পারেন না। মিন জানালার বাহিরে তাকিয়ে নিজের অতীতের কথা মনে করে বলে, আমি অসুস্থ হওয়ার পর থেকে আমার বাবাও অনেক চেঞ্জ হয়ে গিয়েছে। আমাকে সাপোর্ট করার জন্য, আমার পাশে থাকার জন্য সে নিজের জীবনটাকে একদম সুশৃঙ্খল নিয়মের মধ্যে বেঁধে ফেলেছে। বাবার এই কষ্ট দেখে খুব খারাপ লাগে, এই জন্যই আমি নিজেকে শক্ত রাখতে একা একা হ্যান্ডেল করতে শিখে গেছি। লুতু বলে, আমার একটাই ভয়, আমার মৃত্যুর পর আমার মায়ের দেখাশোনা কে করবে? মিন প্রমিস করে যদি লুতু মারা যায় তাহলে তার মায়ের দেখাশোনা সারা জীবন সে করবে। পরদিন মিন লুতুর মায়ের আমন্ত্রণে তাদের বাড়িতে ডিনার করতে আসে। তার জন্য অনেক খাবার রান্না করেছে। খাওয়া শেষে মিন আনন্দের সাথে শেয়ার করে, বলে আমি একটা ট্রাভেল এজেন্সির সাথে নতুন কাজ শুরু করেছি। লুতুর মা এই সুখবর শুনে হাততালি দিয়ে ওঠে এবং বলে, আমার কিছু পুরনো বন্ধু আগামী মাসে ঘুরতে যাবে, তুমি কি আমাদের জন্য একটা ভালো ট্যুর প্যাকেজ বুক করে দিতে পারবে? মিন বলে, আমি নিজেই ছুটি নিয়ে আপনাদের সাথে গিয়ে পুরো শহর ঘুরিয়ে দেখাবো। তখন হাসপাতাল থেকে ফোন করে জানানো হয় মিনের জন্য একজন কিডনি ডোনার পাওয়া গিয়েছে, তাকে এখনই হাসপাতাল এসে কাগজে সিগনেচার দিতে হবে। মিন আর লুতু ঘর থেকে বের হয়ে দেখে বাহিরে মুষলধারে বৃষ্টি হচ্ছে। চারদিকে রাস্তাঘাট জল জমে গাড়ি চলাচল প্রায় বন্ধ। কোনো ট্যাক্সি না পেয়ে লুতু তার পুরনো সাইকেলটা বের করে আনে। মিনকে সাইকেলে বসিয়ে তীব্র বৃষ্টি উপেক্ষা করে দ্রুত চলে আসে মেট্রো স্টেশনে। এরপর মেট্রো ধরে হাসপাতাল চলে আসে। তবে ডাক্তার গম্ভীর মুখে জানায় যে মৃত ব্যক্তিটি কিডনি দান করেছিলেন তার দুজন আত্মীয় এসে এই অর্গান ডোনেশনের বিষয়ে তীব্র আপত্তি প্রকাশ করেছেন। তখন মিনের মতো আরেকজন কিডনি পেশেন্ট সেখানে হাজির হয়। হাসপাতাল কর্তৃপক্ষ দুটো কিডনির একটা মিনকে আর আরেকটা ওনাকে দেওয়ার কথা ভাবছিল, তবে ডাক্তাররা শেষ চেষ্টা করেও ব্যর্থ হয়। জানায় ডোনারের ফ্যামিলি কিডনি দান করতে বারণ করে দিয়েছে। এই শুনে ওই রোগীটা কেঁদে ওঠে। তার কান্না দেখে মিন বুঝতে পারে পৃথিবীতে বেঁচে থাকার লড়াইটা আসলে কতটা নির্মম। এরপর চরম হতাশা নিয়ে বাড়ি ফেরার সময় লুতু মিনকে সরাসরি বিয়ের প্রস্তাব দেয়। জানায় সে মারা যাওয়ার পর তার কিডনিগুলো মিনের মাঝে বাঁচিয়ে রাখতে চায়। লুতু আরো বলে তার সময় শেষ হয়ে আসলে 1 সপ্তাহের মধ্যে পুরো শরীর খারাপ হয়ে যাবে, কিন্তু ততদিন তারা একসাথে বাঁচতে চায়। এরপর কাউকে না জানিয়ে তারা সোজা রেজিস্ট্রি ম্যারেজ করে ফেলে। বিয়ের পর মিন তার ট্রাভেল এজেন্সির কলিগদের সাথে এই আনন্দ ভাগ করে, সবাইকে ট্রিট দেয়। কিন্তু বাড়ি ফেরার পথে মিনের অ্যাপার্টমেন্টের সামনে তার এক্স বয়ফ্রেন্ড এসে হাজির হয়। মিন তখন লুতুকে ঘরে পাঠিয়ে এক্সের সাথে ক্যাফেতে যায়। সে মিনের কাছে কান্নাকাটি করে ক্ষমা চায় এবং ঋণের দায় বিপদে পড়েছে বলে জানায়। লুতু আড়াল থেকে সব দেখছিল। এসব শুনে মিন তাদের বিয়ের জন্য জমানো টাকার ক্রেডিট কার্ড লোকটার হাতে দেয়, কিন্তু লোকটা আবারও মিনের সাথে থাকার আকুতি জানালে মিন কাঁচি দিয়ে তার সামনের চুল কেটে দিয়ে হিসাব চুকিয়ে চলে আসে এবং লুতুকে জড়িয়ে ধরে। এরপর মিন লুতুর মা ও বন্ধুদের নিয়ে শহরে ঘুরতে যায়। সেখানে লুতু অসুস্থ হয়ে বমি করতে থাকে। মিন লুতুর মেডিকেল রিপোর্ট চেক করে দেখে বমি হওয়া মানেই ইমার্জেন্সি ট্রিটমেন্ট লাগবে। ডাক্তার মিনের কাছে প্রকাশ করে যে লুতুর বেঁচে থাকার চান্স আছে যদি সে চিকিৎসা করায়। রাতে মিন লুতুকে মিথ্যে বলার কারণ জিজ্ঞেস করলে লুতু জানায় সে মায়ের সব সেভিংস নষ্ট করতে চায় না। মিন একসাথে সব ওভারকাম করার আশ্বাস দিলে লুতু চুক্তি ও কিডনি ডোনেশনের কথা মনে করায়। মিন রেগে ডিভোর্স চায়। ঠিক তখনই মিনের বাবা ফিরে এসে সব শুনে ফেলে। লুতু মিনের বাবাকে জানায় মিনের ডায়ালিসিসের যন্ত্রণা দেখে সে দ্রুত মারা গিয়ে তাকে মুক্তি দিতে চেয়েছিল। এরপর থেকে মিন লুতুর সাথে যোগাযোগ বন্ধ করে তার আগের একঘেয়ে রুটিনে ফিরে যায়। কিছুদিন পর লুতু মিনের ফোনে তাদের প্রথম থেকে আজ পর্যন্ত সমস্ত খুনসুটির একটা ভিডিও ক্লিপ পাঠায়, যা দেখে মিন ইমোশনাল হয়ে পড়ে। তারপর মিনের অ্যাপার্টমেন্টের সামনে লুতু এলে মিন তাকে ট্রিটমেন্ট করানোর শর্ত দেয়। লুতু রাজি না হওয়ায় মিন তাকে পরের দিন সকালে ডিভোর্স পেপারে সাইন করতে আসতে বলে। পরদিন সকালে লুতু না আসায় মিন খোঁজ নিয়ে জানতে পারে লুতু হাসপাতালে ভর্তি। মিন হাসপাতালে ছুটে গিয়ে দেখে লুতুর মা ডাক্তারের ফেক আইডি এবং লুতুর জালিয়াতির কথা জেনে তাকে চড় মারছেন। লুতুর মা মিনের অ্যাপার্টমেন্টে এসে মিনের কাছে সাহায্য চায়। তিনি বলেন লুতু অপারেশন থিয়েটারে যেতে রাজি হচ্ছে না, মিনি একমাত্র তার ছেলেকে রাজি করাতে পারবে। লুতু বাঁচতে পারলে তিনি মিনের কাছে চিরকৃতজ্ঞ থাকবেন, আর মারা গেলে শর্ত মেনে মিনের জন্য কিডনি ডোনেশনের অনুমতি দেবেন। মিনের বাবা জানায় প্রয়োজনে গ্রামের বাড়িটা বিক্রি করে লুতুর অপারেশনের টাকা জোগাড় করবেন, কিন্তু লুতুর মা জানান টাকার প্রয়োজন নেই, শুধু রাজি করানো দরকার। মিন লুতুর সাথে দেখা করতে যায়। মিন বলে লুতু আসার পর সে জীবনে আবার আনন্দ খুঁজে পেয়েছে। সে লুতুর কিডনি নিয়ে নয়, তাকে ভালোবেসে তার সাথে বাঁচতে চায়। লুতুও একসাথে সূর্যোদয় দেখার ইচ্ছা প্রকাশ করে। তারা সারা রাত ছাদে গল্প করে সকালে একসাথে সূর্যোদয় দেখে এবং লুতু ফাইনালি অপারেশনে রাজি হয়। ওটিতে যাওয়ার আগে লুতু মিনকে একটা চিঠি দেয় এবং বলে অপারেশন সাকসেসফুল না হলে এটা পড়বে। লুতুর সার্জারি হয়ে গিয়েছিল, তবে অনেকক্ষণ যাবৎ
জ্ঞান ফেরেনি। মিন চিঠিটা পড়া শুরু করে। সে লিখেছে, আমি হয়তো ইতিমধ্যে পৃথিবী থেকে চলে গিয়েছি। আমি অনেক আগেই জীবন যুদ্ধে হেরে যেতাম, কিন্তু বেঁচে থাকার জন্য মিনের জীবন সংগ্রাম দেখলে সাহস পেতাম। আমাকে হাসি খুশি আর সবসময় মজা করতে দেখে তুমি ভাবতে আমি হয়তো বোকা, কিন্তু জীবনের এই বিপর্যয় ঢাকার জন্য এছাড়া আর কি করার ছিল। আমি জানি মা এখনো ড্রিঙ্কস করা বন্ধ করেনি, তবে এটাও জানি তুমি নিশ্চয়ই তাকে সামলে নেবে। পৃথিবীতে মা ছাড়া আরো একজন মানুষ আমাকে বুঝতে পেরেছে, আর সেটা হচ্ছে তুমি। তুমি মানসিকভাবে অনেক সাহসী আর শক্তিশালী। আমি জানি জীবনের যে কোনো সংগ্রাম তুমি সাহসিকতার সাথে মোকাবেলা করবে। মাকে দেখে রেখো, সে অনেক কান্না করবে, তবে এটাও সত্য যে সময়ের সাথে সাথে সব কষ্টই মলিন হয়ে যায়। সবকিছু গুছিয়ে চলে যাওয়ার সময় হয়েছে। ভালো থেকো আর আমাকে ক্ষমা করে দিও। তবে চিঠি শেষ করতেই তার জ্ঞান ফিরে আসে। লুতু চোখ খুলে জিজ্ঞেস করে, তুমি কে? মিন উত্তর দেয়, আমি তোমার স্ত্রী মিন। লুতু হেসে বলে, আমার মেমোরি লস হয়নি, একটু মজা করছিলাম। আর আমি তো এখনো মারা যাইনি। তুমি চিঠিটা পড়লে কেন? মিন বলে, সার্জারির পর তোমার সাথে অনেক কথা বলতাম, তুমি কোনো রেসপন্স করছিলে না। তারপর চিঠিটা পড়া শুরু করলে তোমার হাত পা আর চোখ নড়ে ওঠে। লুতু মজা করে বলে, আমি হয়তো নিজের ওই সুন্দর লেখাগুলো শুনে মুগ্ধ হয়ে গিয়েছিলাম। এরপর লুতু পুরোপুরি সুস্থ হয়ে হাসপাতাল থেকে রিলিজ পাওয়ার পর পরিবার আত্মীয় স্বজন নিয়ে বিয়ের অনুষ্ঠান করে। বিয়ের পর তারা দুজন একসাথে সুখে সংসার করছে। আর মিনও এখন হাসি মুখে তার দৈনন্দিন রুটিন পালন করে যাচ্ছে। নিয়ম মতো হসপিটালে যায় ডায়ালিসিস করাতে। তবে মিনের মনে এখন আর কোনো মরণের ভয় নেই, বরং সে এক বুক আশা আর পজিটিভিটি নিয়ে অপেক্ষা করছে সেই একজন ডোনারের জন্য, যার কাছ থেকে কিডনি পেলে সে লুতুর হাত ধরে একটা সুস্থ জীবনযাপন করতে পারবে। আর এখানেই এই অসাধারণ গল্পটার সমাপ্তি ঘটে।